প্রতি বছর অসংক্রামক রোগ বা বড় বড় রোগের মাধ্যমে লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করছে। মানুষকে বাঁচানোর জন্য বিজ্ঞান তার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না অনেক ক্ষেত্রেই। আমরা আজকে আলোচনা করব একটি ভিন্ন কলাকৌশল নিয়ে। আমরা আরোগ্য নিকেতনের বিষয় আজকে দিয়েছি সুস্থ জীবনযাপনের ভিন্ন ধারা। কিভাবে আপনি একেবারে সুস্থ মানুষ, আপনি যখন সুস্থ আছেন তখন থেকেই কেমন জীবনযাপন আপনার হবে, বা অসুস্থ হয়ে গেলে আপনি কিভাবে চলবেন, এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মুজিবুল হক, কনসালটেন্ট, সেন্টার অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন, টেক্সাস, যুক্তরাষ্ট্র। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং আমার দর্শক মণ্ডলীকে। আমরা যখন ভিন্ন ধারা এই শব্দটি ব্যবহার করি তখনই মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে আমি তো প্রতিদিন ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি, আমি স্ট্রোকের এই ঝামেলা থেকে বাঁচার চেষ্টা করছি, কিন্তু ভিন্ন ধারাটা আসলে কি? আর ভিন্ন ধারাটা আসলে এই বড় বড় যে রোগ, যেটি আসলে প্রাণ সংহারী, সেটিকে আসলে কতটা আরাম দিতে পারে, বা ওই মানুষ আদৌ সুস্থ জীবনে ফিরতে পারে কিনা, মানে এই কনফিউশনের জায়গাটা আপনার কাছে একটু পরিষ্কার হতে চাই। দেখুন, মেটাবলিক যে ডিজিজগুলো আছে, যেগুলো আমরা আজকে অসংক্রামক ব্যাধিতে আমরা মহামারী একে ছড়িয়ে পড়ছে দেখা যাচ্ছে, জি, এই রোগগুলোকে যেটাকে বলছি ডিজিজ, ডায়াবেটিস, বেটিক সুগার বেড়ে গেছে, হার্ট ডিজিজে আপনার কোনো একটা হোমোসিস্টিন বেড়ে গেছে বা অ্যাঞ্জিনা হয়েছে, অথবা লিভার ডিজিজের মধ্যে লিভার ফ্যাট জমা হয়েছে, এটা কিন্তু একটা লক্ষণ। লক্ষণটাকে আমরা রোগ বলে এটাকে 11,500 রোগ নামকরণ করেছে আজকে পৃথিবীতে। প্রত্যেক দিন লক্ষণকে বলা হচ্ছে। আচ্ছা, এটার ভিতরে যে একটা বড় একটা স্টোরি আছে, রোগটা একদিনে গড়ে ওঠে নাই। এটা আস্তে 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 করে অনেকগুলা শারীরিক ডিসফাংশন, অনেকগুলো মেটাবলিক ডিসফাংশন, অনেকগুলা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, স্ট্রেস এখানে ইনভলভ থাকে, এখানে আরও কিছু জেনেটিক্যাল ডিসপোজিশন থাকে। এই সবগুলো জিনিস কন্ট্রিবিউট করে একটা সময় গিয়ে কোনো অর্গান বেস ডিসফাংশন হওয়ার কারণে ওখানে একটা সমস্যা তৈরি হয়। এই সমস্যা একটা চিহ্ন হচ্ছে যে সুগারটা বেড়ে গেছে, অথবা হার্টে কোনো একটা মার্কার, ইনফ্লামেটরি মার্কার বেড়ে গেছে, অথবা লিভারে ফ্যাট হয়েছে, অথবা অটো ইমিউন রিয়াকশন হয়ে কোনো অর্গানকে ধ্বংস করছে। তাহলে কনভেনশনাল মেডিসিন, যেটা আমরা জেনে আসছি গত 100 বছরের উপর, যেটা 1906 সালের পর থেকে আমেরিকাতে যখন প্রথম আবিষ্কার হয়, সেটা আজকে পর্যন্ত সারা পৃথিবীতে এটাই প্রাইমারি চিকিৎসা, এটাই আধুনিক বলা হচ্ছে। এটা যেটা করছে ওই লক্ষণটাকে ব্যালেন্স নিয়ে আসছে, এবং অ্যাপারেন্টলি আপনি ভালো আছেন, এবং আপনার কিন্তু ওষুধ দিয়ে কনস্ট্যান্টলি সাপ্রেস করে যেতে হচ্ছে, এবং একটা সময় গিয়ে ওষুধের সংখ্যাটা বাড়তে হচ্ছে, কারণ ওষুধের যে কমপ্লিকেশন থেকে আরও কিছু রোগ তৈরি হচ্ছে। এবং এখানে যেটা আপনি সুস্থ হওয়ার জন্য লক্ষণটাকে সাপ্রেস করে শুরু করেছেন, সেটা শেষ হচ্ছে আপনার অনেকগুলো মেডিসিন, আপনার সার্জারি, সাইকেল অফ সার্জারি, ইমার্জেন্সি রুম, জীবনটা এভাবে শেষ করে দেয় মানুষ। যেটা আজকে আধুনিক সায়েন্স দেখাচ্ছে, যেটা ফাংশনাল মেডিসিন বা ইন্টিগ্রেটিভ মেডিসিন আজকে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হচ্ছে, বা স্পেশালি আমাদের আমেরিকাতে এটা মানে খুবই প্রসিদ্ধ এখন। ফাংশনাল মেডিসিন, ইন্টিগ্রেটিভ মেডিসিন, এটা অ্যাভেলেবল প্র্যাকটিস হচ্ছে। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে বলেছি যে কারণে রোগটা হয়েছে সেখান থেকে একটা করে এলিমিনেট করা যায়, এবং সেই এলিমিনেশনটা করতে হয় আপনার লাইফস্টাইল। কিছু মেজর আমরা মিস্টেক করে আসছি, এবং ফুড অল্টারেশনের কারণে এখানে হয়েছে যে আমাদের মেডিসিনের যে ইম্প্যাক্ট কমিয়ে যদি একটা ন্যাচারাল কিছু মেডিসিন তৈরি করেছে, যেটা হার্বাল না, কিন্তু ন্যাচারাল মেডিসিন মানেই আমরা হার্বালের দিকে চলে যাচ্ছি। সেটা একেবারে ভিন্ন একটা জগৎ। হিউজ আমেরিকাতে $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি এই ন্যাচারাল মেডিসিন, একটা টিস্যু থেকে তৈরি করে, একটা নিউট্রিশনাল কম্পাউন্ড থেকে তৈরি করে, এগুলো ডিপ রুট থেকে হিলিং করতে পারে। কিন্তু বাংলাদেশে ন্যাচারাল মেডিসিনের নামে আসলে যে বিভিন্ন ধরনের ডিব্বা আসা, মানুষ গিফট করে পাঠাচ্ছে, মানুষ বিভিন্ন দোকানে কিনছে, কম্পারেটিভলি বেশি দামে বিক্রি করছে, মানে এটা নিয়ে এক ধরনের মিথ না, এক ধরনের বিভ্রান্তি আছে, এবং এটা নিয়ে কিন্তু মানুষ প্রতারিতও হচ্ছে। মানে ওই জায়গাতে মানুষ আসলে চিনবে কিভাবে যে আমি যেই ইন্টিগ্রেটিভ মেডিসিনটা নিচ্ছি বা ফাংশনাল মেডিসিন নিচ্ছি এটি আসলে সত্য কিনা, মানে এটি কি বোঝার বা চেনার কোনো উপায় আছে? একই সিচুয়েশন আমেরিকাতে ছিল এখন থেকে কয়েক বছর আগেও, আনটিল গভর্নমেন্ট বোর্ড করার পর্যন্ত। গভর্নমেন্ট ইন্টিগ্রেটিভ মেডিসিন বোর্ড করেছে, ফাংশনাল মেডিসিন বোর্ড করেছে, ন্যাচুরোপ্যাথিক বোর্ড করেছে, প্যারালাল টু দ্য কনভেনশনাল মেডিকেল বোর্ড। তখন এটা একটু রিজলভ হয়েছে। আদারওয়াইজ আমি দেখেছি চাইনিজ হার্বাল এসে বলেছে আমি ইন্টিগ্রেটিভ ন্যাচারাল, এগুলো এখন চেঞ্জ হয়েছে। বাংলাদেশেও যেটা হয়েছে, কোভিড থেকে হয়তো আমরা এটা বলা শুরু করি, ন্যাচারাল মেডিসিন বলতেই হার্বাল মনে করে, হুইচ ইজ রিয়েলি নট। তখন এখানে এই যে গ্যাপটা পূরণ করেছে কি দিয়ে,
চাইনিজ ফিলিং দিয়ে কিছু ন্যাচারাল ডিব্বা নিয়ে আসা হয়েছে এবং স্যাডলি হচ্ছে যেহেতু এটা এফডিএ মার্ক মানে লেভেল দেওয়া আছে, ইভেন কিছু তারা আমেরিকা থেকে ইম্পোর্ট করছে। তো আমেরিকা থেকে ইম্পোর্ট করছে, আমেরিকা এগুলো এফডিএ রেগুলেটেড না, এফডিএ প্ল্যানকে রেগুলেট করে, কোম্পানিকে না, প্রোডাক্টটাকে না, এফডিএকে রিকগনাইজও করে না। যাতে করে হয়েছে কি যেহেতু চাইনিজ থেকে আসা প্রোডাক্ট এফডিএ দায়ভার নিবে না, তো ওগুলা আমেরিকা হয়ে বাংলাদেশে আসছে, বলা হচ্ছে মেড বা আমেরিকা থেকে আসছে, এফডিএ লেভেল দেয়া, এফডিএ সময় নেয় আমেরিকা থেকে এসে এখানে একটা স্টোরে এসে হানা দেয়া। এই যে বিশাল একটা প্রতারণা, আই ডোন্ট নো, যদি গভর্নমেন্ট উদ্যোগ না নেয় ব্যক্তি পর্যায় থেকে এখান থেকে বেরিয়ে আসা সম্ভব না, এবং অহরহ হচ্ছে। কিন্তু আমেরিকায় ইন্টিগ্রেটিভ মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের নেবার প্রবণতা মানে কনভেনশনাল মেডিসিনের থেকে কতটা বেশি বা কতটা কম বা কোন পর্যায়ে এখন পৌঁছেছে? আমাদের কোভিড আসার আগে আমেরিকাতে লেস দেন 20% মানুষ বুঝতো যে এটাকে ন্যাচারাল মেডিসিনটাকে সাপ্লিমেন্ট আকারে নিত আর কি, ওইটা ছিল। বাট কোভিডের পরে এটা নাকি এখন 69, ইভেন ওভার সাম ডাটা বলছে ওভার 70% মানুষ ডেইলি বেসিস সাপ্লিমেন্ট নিচ্ছে। এবং সাপ্লিমেন্ট এটা হচ্ছে কি জানেন, ধরেন আপনার একটা রোগ হলো, কেমন আপনি এর জন্য কনভেনশনাল ড্রাগ নিতে হবে, ডায়াবেটিস হলো আপনাকে মেটফোর্মিন নিলেন, ব্লাড প্রেশার বাড়লো আপনাকে গ্লিসিনোপ্রিল নিলেন, নেওয়ার পরে রোগটাকে কন্ট্রোল করার পাশাপাশি সাপ্লিমেন্টেশন দিয়ে আপনার ইনার হিলিং করলে অ্যাকশন মেডিসিনটা লাগছে না। তো আমি কথাটা কেন বলছি, এমন না যে আমেরিকাতে মানুষ কনভেনশনটা বাদ দিয়ে ওটা নিয়েছে, এরকম না। আসলে একটা পরিপূরক, কিন্তু চলছে মানে একটা কন্ট্রাক্টরিও না, একটা রিপ্লেসমেন্টও না কিন্তু। আচ্ছা, কনভেনশনাল মেডিসিন একটু পর্যায়ে একটা সময় সার্টেন টাইম লাগবেই টু কন্ট্রোল দ্য অ্যাগ্রেভেশন অফ দ্য ডিজিজ, বাট আপনি যখন ওই সময়টা সার্টেন টাইম সাপ্লিমেন্টেশন বা ন্যাচারাল মেডিসিনে হিলিং করবেন, ওই কনভেনশনটা আপনার লাগছে, সিভিয়ারিটি কমবে আর কি, করবে, এটা লাগছে না কিন্তু আর আপনার। কিন্তু মানে সেই ক্ষেত্রে কনভেনশনাল মেডিসিন যারা দিচ্ছেন তাদের সাথে কি আপনারা ওই একই বোর্ডে কাজ করছেন কিনা? না, টোটালি ডিফারেন্ট বোর্ড, আমেরিকাতে ডিফারেন্ট বোর্ড। না না, বোর্ড বলতে বলছে যে একটা হসপিটালে হয়তো আমি ধরলাম যে নিউ ইয়র্কের কুইন্সে হসপিটালে সাধারণ মানুষ একটি রোগের জন্য যেভাবে যায় ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু এই যে কম্বিনেশন যে আপনি একটা সাইড দিয়ে ঢুকলেন ন্যাচারাল মেডিসিন দিয়ে আর একটা সাইড দিয়ে তারা হচ্ছে কনভেনশনাল মেডিসিন দিচ্ছে, তো আপনাদের এই দুই কমিউনিটির ডাক্তার যারা আর কি তারা যদি এক জায়গায় না হয় তাহলে এটার কি আলাদাভাবে হবে কিনা? পেশেন্ট যেটা করে, পেশেন্ট কনভেনশনাল ডক্টর থেকে তার সাপ্লিমেন্টটা নিয়ে আসে, আলাদা আপনার কাছে, আলাদা আমাদের ক্লিনিকগুলোতে যায়, গিয়ে যেহেতু আমাদের তো আলাদা লাইসেন্স, আলাদা বোর্ড, তো ওদের কাছে গিয়ে এই সাপ্লিমেন্ট, ডায়েট এবং এগুলো জেনারেটিভ মানে দুটো একসাথে এখনো হয়নি, মার্চ করে নাই। যেমন হয় না যে একটা হয়তো মেডিসিনের চিকিৎসক, একজন সার্জন, তারাও একসাথে হয়তো বসছেন। কিছু কিছু ডক্টর আছে, সার্জনরাও এটা ন্যাচারাল মেডিসিনটা তার ডিগ্রি করেন আমাদের মতো, তারা অ্যাটলিস্ট মানে শর্ট কোর্স করে কিছু সাপ্লিমেন্ট সাজেস্ট করে, তবে এটা খুবই লিমিটেড, তারা ফুল হিলিংটা করতে পারে না আর কি, যে তাদের ফুল ডিগ্রি প্রোগ্রাম। যেমন মনে করেন বাংলাদেশেরই অসংখ্য ডাক্তার, কিন্তু লেখার সময় আপনি দেখবেন যে একটি ন্যাচারাল মেডিসিন কিন্তু উনি সাজেস্ট করেছেন, যেটি হয়তো কোনো একটা প্রসিদ্ধ কোম্পানি বাংলাদেশের তৈরি করেছে আর কি। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে এখন ওইটার যৌক্তিক কারণও আছে যে সবার আগে সে জানতে চায় তিনি পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে ফেলছেন, তাকে চিকিৎসকও বলছেন, আবার মনে করেন কনভেনশনাল যিনি ডাক্তার তার কাছে চিকিৎসা নিচ্ছেন, পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে তার কোনো অসুবিধা নাই। কিন্তু আপনারা যারা আমেরিকা আপনাদেরকে ডাক্তার বলছে, কিন্তু বাংলাদেশে যখন আপনি এই ডাক্তার পরিচয় দিতে যাচ্ছেন তখন এটা বিড়ম্বনতা হচ্ছে, তখন মনে হচ্ছে যে উনিও মনে হয় একটা প্রতারণার ফাঁদ নিয়ে আমাদের সামনে এসছে আর কি। মানে এই জায়গাটা একটু ক্লিয়ার হতে চাই যে আপনার বাংলাদেশের পড়াশোনা, আপনি কিভাবে আমেরিকান গাইডলাইন অনুযায়ী আসলে আপনি ডাক্তার, মানে এটার একটা কনফিউশন আছে। হ্যাঁ আছে, বাংলাদেশে একটা ল আছে, সেটা হচ্ছে যে উই হ্যাভ টু রেসপেক্ট দ্য ল অ্যান্ড অর্ডার, বিকজ আই ওয়াজ ইন গ্রো আপ ইন দিস কান্ট্রি, আই রেসপেক্ট দ্যাট। সেটা হচ্ছে যদি কেউ এমবিবিএস না করে সে ডাক্তার লিখতে পারবে না, তো আমি লিখি না। বাট আমার তো মেডিকেলের এমবিবিএস তো একটা ব্যাচেলর, আমার মেডিকেলের উপরে আমার পোস্ট ডক্টরেট, এবং আমি পোস্ট ডক্টরেট করেছি। আমার পোস্ট ডক্টর কিন্তু আমেরিকান টেক্সাস মেডিকেলে, যে ইউটিএমবি বলা হয়, আমেরিকার টপ 10 মেডিকেল স্কুলে আমি কিন্তু পোস্ট ডক করেছি। তো আমি মেডিকেলে ব্যাচেলর শুধু না, পোস্ট ডক করার পর আমি লিখি না বাংলাদেশে এসে, কারণ রেসপেক্টিং দ্য ল দ্যাট যেহেতু এখানে এমবিবিএস এখানে না করলে, বা এমবিবিএস যেমন এখানে করা হয়নি, আমি এটা ডাক্তার লিখি না। মানে বাংলাদেশে আপনি লিখতে পারেন? আমি লিখি না। কিন্তু আপনি যে ওখানে ডাক্তার লিখছেন এটাতে আমেরিকার কোনো অসুবিধা নাই? আমি তো আমেরিকান ডক্টর, আমি লাইসেন্স, আমার তো লাইসেন্স আছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, জি, আমেরিকাতে কয়েকটা বোর্ড আছে, ফাংশনাল মেডিসিন, ইন্টিগ্রেটিভ, ন্যাচারোপ্যাথ।
আমার লাইসেন্স এবং আমার সার্টিফিকেশন, বোর্ড সার্টিফিকেশন হচ্ছে ন্যাচারোপ্যাথিক ডক্টর। আচ্ছা, এটার আন্ডারে আমাদের স্পেশালাইজেশন হচ্ছে ইন্টিগ্রেটিভ এবং ফাংশনাল মেডিসিন। বাংলাদেশ আপনাকে এই প্র্যাকটিসটা যে করতে দিচ্ছে সে ব্যাপারে কি কোনো সমস্যা, বাধা সৃষ্টি হয়েছিল কিনা? না, যেহেতু আমি যেহেতু করছি না, যেহেতু আমি তো এখানে থাকি না, আমি আসি শুধুমাত্র কিছু অ্যাওয়ারনেস সেমিনার করি। তো আমার সেমিনার করতে গিয়ে তো আমি সায়েন্স বেস, আমি আমার যে এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করতে আসি। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মিনিস্ট্রিতে আমি প্রোগ্রামগুলো করি। একদম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবদেরকে নিয়ে করেছি, গতকালকে করেছি আমি অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদেরকে নিয়ে। আচ্ছা। আমার যাত্রা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন লেভেলে অ্যাওয়ারনেস করা যে উই শুড মুভ ফরওয়ার্ড অ্যান্ড ফিক্স দ্য প্রবলেম, দ্যাট লক্ষণভিত্তিক চিকিৎসা থাকবে। এর পাশাপাশি আমাদের রোগটাকে হিলিং করার জন্য, এই দেশের ইকোনমি, এই দেশের জেনারেশন গ্রো করার জন্য ইউ হ্যাভ টু গো টু দ্য সায়েন্স হোয়াট টেলিং আস দ্যাট ইউ ক্যান গেট ব্যাক টু ইউর হেলথ, জাস্ট বেসিক রিজনিং ফলো করে। তো আমি যেটা করছি, আমার তো এখানে ট্রিটমেন্ট করতে আসি না, আসি 10 দিন সর্বোচ্চ। তখন আমি এসে সেমিনারগুলো করছি, এই আপনারা ইনভাইট করেছেন, এখানে আসছি। কিছু আমাদের অফিসে কিছু সেমিনার হয় তাদের কাছে। আমি ডাক্তারদেরকে এম্পাওয়ার করা আমার গোল। আমি একদম ডক্টর কমিউনিটির সাথেও বাংলাদেশে যাদেরকে আমরা আসলে ডাক্তার আসলে বলছি তাদের সাথেও আপনি বসছেন কিনা? আমি রেগুলারই ওদেরকে এম্পাওয়ার করছি, আমি রেগুলারই সেশন নিচ্ছি, রেগুলারই ট্রেনিং দিচ্ছি। আমেরিকার যেমন এক্সপেরিয়েন্স এবং ট্রিটমেন্ট প্রোটোকল, যে ইন্টিগ্রেটিভ মেডিসিনের যে কম্প্রিহেন্সিভ একটা সমন্বিত প্রয়োগ ভিত্তি, এটা আমি তুলে ধরছি ডাক্তারদের মানে। আচ্ছা, কনস্ট্যান্টলি ট্রেনিং দিচ্ছি যাতে করে একটা গ্রুপ অফ ডক্টর যদি তৈরি হয়ে যায়, এটা দেশের জন্য অনেক সহজ এই চিকিৎসাটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেয়া। আবার একটা সমস্যাও ফিল করে অনেকে যারা এটা ট্রেন না বা এখনো অ্যাওয়ার না, তার মনে করে এটা মনে হয় হারবাল, এটা মনে হয় অতটা ইম্পর্টেন্ট নেই। কিন্তু আপনি যে সেন্টার বাংলাদেশে করেছেন, যেমন আপনি বলছিলেন যে আমেরিকাতে হয়তো একসঙ্গে ট্রিটমেন্টটা দিচ্ছে না, যে কনভেনশনাল ট্রিটমেন্ট এক জায়গায় নিচ্ছে, আবার আপনার সেন্টারে গিয়ে আরেক ধরনের ট্রিটমেন্ট নিচ্ছে, আস্তে আস্তে ওইটার সিভিয়ারিটি কমছে আর কি। কিন্তু আপনার সেন্টারেও কি আসলে ওই এমবিবিএস পাস করা বা এফসিপিএস করা সেই ডাক্তাররা বসে কি? সবাই আমাদের বেশিরভাগই এফসিপিএস। আচ্ছা, এবং যেমন এক্সাম্পল মানে কোন কোন বিষয়ের তারা বসছে আপনার সেন্টারে? আমাদের এফসিপিএস যারা আছে, কিছু আছে কার্ডিও, কিছু আছে মেডিসিনের, কিছু রিসেন্টলি আমরা একজন হায়ার করেছি, উনি ঢাকা মেডিকেলের অ্যাসোসিয়েট প্রফেসর, বাট আমাদের এখানে বসছেন। উনি খুলনা মেডিকেলের প্রফেসর, উনি আমাদের এখানে এফসিপিএস করে এসে বসছেন। তাহলে বরং তো বাংলাদেশে তো আপনি আসলে ইউনিফাইড ওয়েতে কাজ করতে পারছেন, যেটা আমেরিকা পারছেন, কম্বাইন্ড করতে পারছি আমরা। জি, পারছেন। ওনার এই জায়গাতে আমি যদি এখন বলি যে আপনি একটা ডায়াবেটিসের পেশেন্টকে ট্রিটমেন্ট দিবেন, বা মনে করেন একটা হৃদরোগের ঝুঁকি আছে, হৃদরোগের হয়তো একটা রিং পরানো হয়েছে বা পরানো লাগতে পারে, এই রোগীকে যখন ট্রিটমেন্ট দিচ্ছেন তখন আপনি এবং আপনার যে টিম কনভেনশনাল ডাক্তার তাদের সাথে মার্জ হচ্ছে কিভাবে? তারা একে তো মেডিকেল ডক্টর, সবাই এমবিবিএস এফসিপিএস করা আমাদের অফিস যারা আছে, তাদের যে এক্সপেরিয়েন্স যে কীভাবে রোগটাকে কন্ট্রোল করতে হবে লক্ষণ ভিত্তিক, যে তারা যেভাবে করে থাকে করছে, এটা করছে। এখন তারা খুবই এক্সাইটেড এই জন্য যে তারা সারা জীবন ধরে ওষুধ দিয়েছে, রোগটা কিন্তু পুরো ভালো হয় নাই, ওষুধ বাড়িয়েছে, কোনো কোনো ক্ষেত্রে সারা জীবন ওষুধ খাচ্ছে। যেমন আমি যদি উচ্চ রক্তচাপের কথা বলি বা কারো যদি হার্টের সমস্যা থাকে, মানে বাধ্যতামূলকভাবে তাকে কিন্তু ওষুধ কন্টিনিউ করে যেতে হচ্ছে। এখন তারা এটা বলছে না, কিন্তু তারা দেখেছে যে সাপ্লিমেন্টেশনের মাধ্যমে একটা পর্যায়ে এসে তাদের আর ব্লাড প্রেশার আর বাড়ছে না, তার সুগারটা একদম নর্মাল। তখন তারাই বলছে ঠিক আছে আপনারা আর লাগবে না, যেটা আগে তারা কখন দেখে নাই যে সুগার ডায়াবেটিস মেডিসিন বন্ধ করতে পারবে, তারা এখন বন্ধ করতে পারছে। তারা এখন ওদেরকে কীভাবে মেনটেন করতে হবে, কীভাবে ভালো থাকতে হবে, প্রিভেনশন হিলিং দুটো একসাথে করতে পারছে। আমি যদি একটা ডায়াবেটিসের একটা পেশেন্টের একটা এক্সাম্পল আপনাকে বলি যে ঠিক আছে তার ডায়াবেটিসের মানে লেভেল হচ্ছে 15, 16 বা 18 বা আপ টু 20, মানে এই পেশেন্টটা আপনি আজকে থেকে ডিল করা শুরু করলেন, সেটি কিভাবে করছেন আপনি এবং কনভেনশনাল ডাক্তার মার্চ কিভাবে হচ্ছে, একটা এক্সাম্পল আপনি দিতে পারেন আমাদেরকে? যেমন আমাদের টিম যেটা ডক্টররা যেটা করেন, যেটা একটা পেশেন্ট আসলো, আসার পরে প্রথম তাকে বোঝাবে যে সুগার ইম্প্যাক্ট এত বেশি, কেন সুগারটা মেটাবলাইজ হচ্ছে না। তখন তাকে সুগার যে খাবার থেকে আসে সেই খাবারগুলো বাদ দিবে, খাবারের সাথে খাবারগুলো আগে বাদ দিবে প্রথম কাজ। আচ্ছা, যে খাবারটা সুগারে কনভার্ট হচ্ছে ইজিলি এবং সুগারটা বাড়িয়ে দিচ্ছে, সেই খাবারটা বাদ দিয়ে এখানে প্ল্যান্ট বেসড শাকসবজি এবং হেলদি ফ্যাট বেস ডায়েটে চলে আসে। তো আরো যে ক্লিয়ারলি বলি সেটা মানে সেই ডায়েটের জায়গাটাতে আপনারা কন্ট্রিবিউট করছেন, আমরা গাইড করছি আর কি, গাইড করছেন। সেখানে বাদ দিচ্ছে কোনটা, যেমন ভাত, রুটি, ফল, ডাল, আলু এবং দুধ, এই 5-6টা খাবার হচ্ছে হেভি মানে ফর সুগার, ইট স্পাইক দ্য সুগার লেভেল। ওকে। আর এট দ্য মিন টাইম লো গ্লাইসেমিক ইন্ডেক্স যেগুলো আছে এগুলো এনাফ খেতে বলি, সেটা কি সবুজ শাকসবজি আর মাছ, মাংস, ডিম,
এগুলোর মধ্যে সুগার লেভেলটা একেবারে ফ্ল্যাট। তো এর মাধ্যমে যেহেতু মেটাবলাইজ হচ্ছে না, আপনি যদি সুগারটা বন্ধ রাখেন, একটা সময় পরে শরীর আবার রিটার্ন হয় সুগারটা মেটাবলাইজ করার জন্য। এবং রিসার্চটা প্রথম দেখিয়েছে ডক্টর টাইলর ইউকেতে। ডক্টর টাইলর ইউতে দেখিয়েছে যে যদি একটা মানুষ 7 দিন সুগারটা বন্ধ রাখে বা সুগারি খাওয়াটা বন্ধ রাখে, 7 দিন পর তার সুগার নর্মালে চলে আসে। আচ্ছা। এবং আমেরিকান জার্নাল অফ মেডিসিন আছে এখানে, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, তারা দেখিয়েছে যদি কেউ 6 উইকস ধরে এই সুগারটাকে ব্যালেন্স রাখতে পারে, একটু ফাস্টিং করে, একটু এক্সারসাইজ করে, তার A1C যেটা সুগারের মাত্রা, হিমোগ্লোবিন A1C যেটা, এটাও 5 মধ্যে চলে আসে। আচ্ছা। এবং রিসার্চগুলো যখন আসছে তখনই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এই ধরনের ডায়াবেটিস যে ভালো হয়, ডায়াবেটিসকে রিভার্সিবল, এই আর্টিকেলগুলো, এই কথাগুলো আসছে। সেখান থেকে আমাদের প্র্যাকটিস আমরা এগুলো নিয়ে আসি। এখন দেখা যাচ্ছে আমাদের ক্লিনিকে এই ডাক্তার যারা, একই ডাক্তার যারা FCPS করা আমাদের হসপিটালে কাজ করে বা আমাদের সেন্টারে কাজ করে, MBBS, তারা কিন্তু একসময় ইনসুলিন বাড়াতো, এখন পুরো ইনসুলিন থেকে বের করে নিয়ে এসে তারা একদম স্বাভাবিক জীবনে ফিরে আসছে। আমি আমাদের অফিসে এটার হিউজ ডেটা আছে, কয়েক হাজার ডায়াবেটিস পেশেন্ট কমপ্লিটলি নর্মাল সুগারে চলে আসছে এবং তারা আর মেডিসিন নিতে হচ্ছে না। এটা কত দিনের মধ্যে হচ্ছে? ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারো সময় লাগে, কারো 6 উইকস সম্ভব, কারো কয়েক মাসও লেগে যায়, কারো অল্প কয়েকদিনে সম্ভব। ডিপেন্ড করছে তার কেমন লিভার ফাংশন করছে, কেমন প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করছে কিনা, কেমন তার মেটাবলিক লেভেল, কেমন তার স্ট্রেস লেভেল, তার জেনেটিক্যাল হিস্ট্রি, সব কিছু কন্ট্রিবিউট করে এখানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডক্টর মজিবুল হক, আপনার কাছে জানতে চাই যে ফাংশনাল, ইন্টিগ্রেটিভ যেভাবে বলি না কেন, এই মেডিসিনের একটা সবথেকে বড় রোল হচ্ছে খাবারের সাথে। রাইট। এবং বাংলাদেশ কিন্তু খুব খারাপভাবে দেখেছে যে এই খাবার নিয়ে কী ধরনের বিজনেস হয় আর কি। এবং এই বিজনেসের কারণে মানুষের একটা ওই যে একটা প্রতারণার যে কেউ না কেউ করছে, যে একই বাদাম হয়তো আপনি একটা সাধারণ দোকান থেকে কিনছেন, কিন্তু যখনই আপনি ওই সেন্টার থেকে কিনতে যাচ্ছেন তখন এটার দাম 3 গুণ বেশি হয়ে যাচ্ছে। তখন মানুষ ভাবছে যে আসলে আমাকে দিয়ে কেনানো হলো। এটার সাথে আপনি পরিচিত কিনা, এবং আপনিও যদি এই ধরনের কোনো কিছু বিক্রি করে থাকেন, মানে সেটি রোগীর প্রয়োজনে, সেটি চাল হতে পারে, ডাল হতে পারে, অন্য কিছু, সেটার প্রাইসিংয়ের বিষয়টাও যদি আমাদেরকে পরিষ্কার করেন। অবশ্যই। আমি দেখেছি আমাদের পেশেন্টদের জন্য এমন কিছু খাবার প্রয়োজন হিলিংয়ের সময়টা, স্পেশালি যেমন চাল প্রয়োজন, ঢেকি চাটা চাল, ব্রাউন রাইস হলে হবে না, লাল চাল হলে হবে না, ঢেকিতে চাটা চাল, যেটা ওই আবরণের মধ্যেই মেডিসিন নিহিত, ওই আবরণের মধ্যেই হিলিংটা আছে। এটাই সায়েন্স প্রমাণ করছে। আমেরিকাতে সবচেয়ে পাওয়ারফুল যে হার্টের মেডিসিন তৈরি করা হয় ন্যাচারালটা, ওটা হচ্ছে চালের আবরণ থেকে তৈরি করা হয়, ওখান থেকে ইনগ্রেডিয়েন্ট পাওয়া যায়। আচ্ছা। এনিওয়ে, তো এই ধরনের খাবার অনেক প্রয়োজন হয়, চাল, তারপরে হলুদ, তারপরে কালো জিরা, মধু, ঘি, অ্যাপল সাইডার ভিনেগার, আই ক্যান গো অন অ্যান্ড অন, অলমোস্ট মোর দ্যান 50 প্রোডাক্টস। আচ্ছা, আপনাকে যদি আমি বলি যে মধুর কথাটা যদি জিজ্ঞেস করি, মানে মধু আপনারা যেখান থেকে কালেক্ট করেন, এই মধুটা যে ন্যাচারাল বা অরিজিনাল, এটাকে ওই চাক থেকে নিয়ে আসা হচ্ছে কিনা সেটা আপনি কিভাবে জানেন? আমাদের টিম ওখানে সরাসরি চলে যায়। আচ্ছা। সুন্দরবনে গিয়ে ওখান থেকে একদম চাক ভাঙিয়ে নিয়ে আসে। আচ্ছা। এর থেকে বেশি আমাদের দ্বারা করা সম্ভব না। এবং এটা নিয়ে আসার পরেও আপনি যদি আমাদের সাথে ঢাকা যারা বিক্রি করে, শুধু মানে এটা বিক্রি করে, তার থেকে অ্যাটলিস্ট 1/3, মানে 3 গুণ বেশি দাম মানুষ বিক্রি করে, আমরা 3 গুণ কম দামে বিক্রি করি। একটা এক্সাম্পল যদি দেন, আপনি হয়তো মানে লাল চালের যে দাম বাংলাদেশে, বা আপনারা ওই চালটা কত টাকা বিক্রি করছেন? চালটা হয়তো অর্ধেক হয় আমাদেরটা, আমরা একদম সামান্য প্রফিট বিক্রি করি। 1/3 কোন 1/3 নারকেল তেল, মধু হ্যাভ, নারকেল তেল 1/3 আমি দেখেছি। যেমন আমাদের এখানে আমরা খাবারের পাশাপাশি খাবারটা শুধু জানলে হবে না, রান্না করার কৌশল, কোন রোগের জন্য কী খাবার। আপনি আমাদের যে আমরা গ্রিন কিচেন করেছি, নট ফর বিজনেস অ্যাগেন, আই কিপ ভর্তুকি এভরি মান্থ। ওয়াই? প্রত্যেকটা পেশেন্ট যখন আমাদের অফিসে আসে, সে বোঝে না যে কী খেতে হবে, যখন বুঝাই দিই তখনও বোঝে না কীভাবে খেতে হবে। কিন্তু যদি রোগী নিজেই বলে যে আমি অমুক রোগে আক্রান্ত, তার জন্য কি আপনি আলাদা মিল করছেন? হ্যাঁ, আমরা প্রত্যেকটা রোগ ভিত্তিক, তাই বলছিলাম যে প্রত্যেকটা রোগ ভিত্তিক মিল করছে। IBS হোক, ডায়াবেটিস হোক, হার্ট হোক, কিডনি হোক, লিভার হোক, রোগ ভিত্তিক যেমন আমরা গাইডলাইন দিচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আমরা রান্না করে তাদের খাওয়াই দেখাচ্ছি, আপনি এটা খাবেন এখানে। আচ্ছা। এবং এই খাবারের যে দামটা, আপনি যদি সেম খাবারটা ধানমন্ডির আমাদের পাশের বিল্ডিংয়ে একটা শুনে যান, 5 গুণ বেশি। আমি যদি আপনাকে বলি যে একটা
দুপুরের মিলে আমরা একটা রেস্টুরেন্টে যদি যাই, আমরা কি করি? আমরা হয়তো একটা গোশত নিচ্ছি প্রথমেই, হয়তো এটা আমরা 200 টাকা দিয়ে কিনতে হচ্ছে, বা 150 বা 250, বা অন্যান্য সবকিছু মিলে কিন্তু আমি মোটামুটি 500-400 টাকার মধ্যে কমপ্লিট করছি। মানে আপনার কাছে একটা মিল, সে যে রোগের রোগী হোক না কেন, সে ডায়াবেটিসের হোক, আইবিএস এর হোক, কত টাকায় সে তার একটি মিল সম্পন্ন করতে পারছে, এবং এটার ইনগ্রেডিয়েন্ট বা কম্পোনেন্টগুলো কি কি? ওকে, আপনি যে আইটেমগুলো বলছেন এই আইটেমগুলো 500 টাকা, কিন্তু আমরা যে আইটেম দিচ্ছি সেটা পাশের দোকানে গেলে মিনিমাম 1500। কেন আমি বলি, আমরা যে চিকেনটা দিচ্ছি এই চিকেনটা একদম গ্রাম থেকে নিয়ে আসা, আমরা 2200 থেকে 2500 টাকা পার কেজিতে নিয়ে আসি, যেটা আপনি শহরের চিকেনগুলো যেটা পোলট্রি যেটা আমরা রেকমেন্ড করি না, ওগুলা 200 টাকা 100 টাকা দিয়ে পাচ্ছেন। সে আমরা 2200-2500 টাকা দিয়ে চিকেনটাকে নিয়ে আসতেছি ন্যাচারালি বড় করা। আমরা যে ঘি দিচ্ছি, আমরা ঘি দেই, বাটার দেই, আমরা এখানে মধু দেই, আমরা এখানে যে শাক সবজিগুলো দেই সেগুলো কিন্তু শহর থেকে কেনে না, একদম ন্যাচারালি তৈরি করা ফার্ম থেকে নিয়ে আসি। আমরা চালটা দেই, এটা ঢেকি চারা চাল। আমরা যে অলিভ চালটা কোথা থেকে আনেন আপনারা? আমরা রাঙ্গামাটি থেকে নিয়ে আসি, একদম যেটা ন্যাচারালি মানে এনভায়রনমেন্টে কোনো সার প্রয়োগ ছাড়া বড় করা হচ্ছে। আচ্ছা, তাহলে চাল, ডাল, আপনার হলুদ, মশলা, তেলটা হচ্ছে আমরা নওগাঁ থেকে নিয়ে আসি, যেটা সবচেয়ে পিওর, প্রথম চাপে যে তেলটা বেরোয় একদম পিওর ঘানিতে ভাঙা সরিষার তেল। এটা কিন্তু অনেক বড় একটা টিম কাজ করছে। এত কিছু করার পরেও যখন খাবার টেবিলে বসবেন, এতগুলো আইটেম একসাথে 5-6টা ভেজিটেবল, চিকেনটা আপনার প্রায় 10 গুণ বেশি দামে নিয়ে আসছি, তারপর তেল এবং হেলদি ফ্যাটটা হেলদি অপশান, এই এতগুলো আইটেম কিন্তু আপনি 2015 দিয়ে খেতে হবে আপনাকে বাড়ি খেতে গেলে। এবং এটা আমরা রাখছি কোনোটা 250-র বেশি না, সব মিলে? সব মিলিয়ে মানে সব মিলে একটা মিল 250-র বেশি না, এবং এটা সম্ভব। আচ্ছা, মানে সেখানে হয়তো আপনি একটা ভর্তুকি আমি অবশ্যই একটু দিচ্ছেন। দিচ্ছি, একটু দিচ্ছি। আমি কেন বেশি রাখছি না, একটা পেশেন্ট অনেকে অনেক দূর থেকে আসে, তো সে তো বাজেট করে আসে না, সে আসে ডক্টর দেখাবে, কিছু ভিজিট দিবে, তখন তার খাবারটা তার জন্য বার্ডেন হয়ে যায়। সে হয়তো বাইরে গিয়ে কী করতো, একটা সিঙ্গারা, চমোচা বা একটা রুটি খেয়ে বসতো, চলে আসে। তার বাজেট কিন্তু এইটুকুই। আমি ওই বাজারের মধ্যেই তাকে দিচ্ছি একটা ফুল। মানে আপনি যখন মিল দিচ্ছেন, মনে করেন আমি হয়তো 500 টাকার জিনিস আপনি 250 টাকা দিচ্ছেন, কিন্তু একইভাবে এই জিনিস যদি আপনার কাছে কেউ কিনে নিয়ে যেতে চায়, সেগুলোর দাম আসলে কীরকম? যদি বেশি করে মানুষ কিনে, সেক্ষেত্রে তো হচ্ছে আমাদের এখন যে ভর্তুকি দিতে হবে না, আর ওইভাবে কিনছেন না, আমাদের তো ক্লিনিকের ভিতরে করছেন আর কি, ভিতরে বাড়িতে। আপনার এখানে কি রোগী থাকার কোনো ব্যবস্থা আছে, যে একটা পেশেন্ট যখন খুবই সিভিয়ার সমস্যার মধ্যে আছে, ভর্তি থেকে সেবা নেওয়া বা কোনো কেবিন বা এরকম কোনো কিছু? হ্যাঁ, আমাদের যে অ্যাপ্রুভালটা, আমাদের গভর্নমেন্ট যে অ্যাপ্রুভাল নিয়েছি আমরা, এটা হসপিটালের অ্যাপ্রুভাল আমাদের 200 বেডের। তো 200 বেডের হসপিটালের অ্যাপ্রুভাল হলেও আমরা 200 বেড করতে পারিনি। আমরা যেটা করেছি, এটা ইমার্জেন্সি কেবিন না, যে ইমার্জেন্সি টেক কেয়ার, আমরা কোনো সিরিয়াস পেশেন্টকে আমরা আমাদের পাশের ইমার্জেন্সিতে পাঠিয়ে দিই। আমরা মানুষজন যারা ডায়াবেটিস থেকে সুস্থ হওয়ার জন্য তারা ঘরে বসে করতে পারছে না, তাদের লিভার ডিজিজ, লিভার ফ্যাটি লিভারকে তারা বুঝতে পারছে না ঘরে বসে কী করবে, তারা এখানে এসে স্টেপ বাই স্টেপ শিখে সকালে ঘুম থেকে কী খাবে, কোন প্রাণীটা খাবে, কতটুকু খাবার খাবে, কয়টার সময় খাবার খাবে, ইনগ্রিডিয়েন্ট কী থাকবে, এই যে আমাদের নার্স এবং পুষ্টিবিদরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করায়, ট্রেনিং করায়। এই যে আপনি নার্স পুষ্টিবিদ বললেন, মানে আপনার এই পুরো সেন্টারে যেটা হসপিটালের লাইসেন্স নিয়ে আছে, আপনার জনবলের মধ্যে কারা কারা আসলে আছে? সবাই আছে, একটা হসপিটালে সবই আছে। এফসিবিএস ডক্টররা আছে টপে, এমবিবিএস আছে এখানে, আমাদের এখানে আছে হলো নার্সরা, এখানে আছে হলো একটা টিম অফ নিউট্রিশনিস্ট যারা বাংলাদেশ থেকে পাশ করা, এবং প্রত্যেকটা ডক্টর নার্সকে আমি আমেরিকা থেকে ট্রেনিং করিয়েছি। প্রত্যেকটা নার্স, প্রত্যেকটা আমাদের পুষ্টিবিদ, প্রত্যেকটা ডক্টর যারা এফসিবিএস ডাক্তার যারা আছেন, তারা এখন থেকে 4 বছর আগে আমি ট্রেনিং করিয়েছি। আমার বক্তব্যটা এখানে যে লাইফস্টাইল মডিফিকেশনের নামে যে ওয়ান ম্যান আর্মি শো বাংলাদেশে কোথাও কোথাও হচ্ছে, যে ঠিক আছে আমি একাই সব কিছু দিই, আমি একাই পণ্য বিক্রি করছি, কিন্তু এখানে কনভেনশনাল মেডিসিন বা কনভেনশনাল যারা ডাক্তার তাদের কোনো কম্বিনেশনই নাই। আর আপনি যেটা করছেন সেটা নিঃসন্দেহে তো ওইটার থেকে আলাদা হচ্ছে না, ওইটা তো লাইফস্টাইল মডিফিকেশন তো আর আসলে একটা কমপ্লিট সমন্বিত চিকিৎসা না, কিন্তু তারপরেও তো আমরা দাবি করছি কিন্তু যে ঠিক আছে আমি ডায়াবেটিসের চিকিৎসা দিচ্ছি, আপনার কিছুই করা লাগবে না, শুধু ফাস্টিং করা লাগবে, বা আপনি বুঝছেন কিনা, মানে সেই জায়গাতে এটা কারো ক্ষেত্রে ভালো হতে পারে, আমি বলছি না ভালো হবে না। জি, একটা মানুষের অল্প মাত্র ডায়াবেটিস হলো না, কিন্তু যেহেতু আপনাকে হসপিটাল হিসেবে অনুমোদন দিয়েছে, তার মানে আপনি কনভেনশনাল মেডিসিনের মধ্যে আছেন, আপনি আরেকটা সাইড দিয়ে তাকে হিল করার চেষ্টা করছেন আর কি, এবং সেই জায়গায় হয়তো সফল হচ্ছেন। আপনি যে গবেষণার কথা বলছিলেন যে 1000 রোগীর মধ্যে বা 500 রোগীর মধ্যে, এই গবেষণাটা কি কোথাও প্রকাশ করেছেন? আমরা পাবলিশ করছি শীঘ্রই, ডাটাগুলো আমরা অ্যারেঞ্জ করবেন। হ্যাঁ, আমাদের সায়েন্টিস্টও আমরা হায়ার করেছি অ্যাটলিস্ট 2 জন, তারাও মেডিকেল ডক্টর সায়েন্টিস্ট আমরা হায়ার করেছে, তারা এগুলো নিয়ে কাজ করছে, যে ডাটাগুলোকে কম্বাইন করে মানুষকে তুলে ধরা। সুস্থ জীবনযাপনের
ভিন্ন ধারা আমরা যে নাম দিয়েছি, সেখানে খাবারের প্রসঙ্গ যেমন আছে, এর সাথে আর কি গুরুত্বপূর্ণ? সুস্থ জীবনধারা আমরা একটুখানি বুঝতে শুরু করেছি, মানে কি একটু মানে খাবার দাবার একটু বেঁচে খেতে হবে, একটু ব্যায়াম করতে হবে। এত লিমিটেড না জিনিস, এত ছোট্ট জিনিস, এত সবাই বুঝে, তাহলে সবাই করতে পারতো, ডাক্তার দরকার ছিল না আর। তো এখানে আজকে পৃথিবীতে হাজার বছর ধরে ইউজ করে আসছে রিজেনারেটিভ থেরাপি, ওই থেরাপিগুলো আজকে পৃথিবীতে চলে আসছে। তার মধ্যে আছে ওজন থেরাপি, বাংলাদেশে আমি প্রথম নিয়ে আসি ওজন থেরাপি 2019 সালে। কাজ কি এটি? এটা যেটা করে, এটা শরীরের ডিপ থেকে সেলুলার হিলিং করে। কারণ আমাদের শরীরে কিন্তু 11,500 রোগ হয়, রোগ কিন্তু একটাই, সেই রোগটা হচ্ছে যে সেলটা ড্যামেজ অথবা ডিসফাংশন। সেটা কি দেখা যায় ওই ওজন থেরাপির মাধ্যমে? না, ওজন থেরাপি এটাকে হিল করে, ওজন থেরাপি ওই সেলটাকে অ্যাক্টিভেট করে। কিন্তু আমার সেল কি অবস্থায় আছে সেটি আমি জানবো কিভাবে? সেটাও টেস্টিং আছে, সেটা অনেকগুলো টেস্টিং আছে, সেটা আমরা করতে পারছি না বাংলাদেশে। আচ্ছা, এটা এখনো করতে পারছেন না? আমরা একসময় করবো, করা যায়। ফাংশনাল মেডিসিন যে টেস্টগুলো, এটা কনভেনশনাল থেকে অনেকটা ডিফারেন্ট। কিছু আছে কমন, তো কয়েকটা আছে খুবই ডিফারেন্ট, এগুলো আমরা বাংলাদেশে আনতে পারিনি এখন, হয়তো একসময় পারবো। মানে কিন্তু মানে কনভেনশনাল পরীক্ষা নিরীক্ষার বাইরে আপনারা কি আলাদা কোনো পরীক্ষা করেন? তেমন না, আমরা করেন না, আনার প্ল্যান আছে, যেহেতু আমরা এখনো। কিন্তু ওজন থেরাপির মতো আর কোন কোন থেরাপি আছে যেটা আপনি জেনারেট করেছেন বা নিয়ে এসেছেন, পৃথিবীতে ছিল এখনো বাংলাদেশে? হ্যাঁ, আমেরিকাতে হাইপারবারিক চেম্বারটা বেশ পপুলার। এগুলো তো 1 কোটি টাকার উপরে, অনেক কস্টলি। আমরা অনেক কষ্ট করে ওজনটা এনেছি, হাইপারবারিকটা আমরা আনার পথে আছি। তারপরে স্টেম সেল থেরাপি আমেরিকার সবচেয়ে আধুনিক চিকিৎসা, যেটা সারা ওয়ার্ল্ডে রিকগনাইজড, এবং কোনো কোনো কান্ট্রি থেরাপিকে অ্যাপ্রুভ করেছে, কোনো কান্ট্রি বলছে না আমরা আরও প্রুফ চাই যে এটা এত ভেরি ইফেক্টিভ ফর এভরিওয়ান। স্যাডলি এটা আসলে সবার জন্য ইফেক্টিভ না। যদি সবার জন্য ইফেক্টিভ না, আমেরিকান গভর্নমেন্ট এটাকে ফুললি লাইসেন্স দিচ্ছে না করার জন্য, বাট ইনভেস্টিগেটিভ ড্রাগ হিসেবে আমেরিকার প্রত্যেকটা ক্লিনিকের ব্যবহার করা হচ্ছে, সব ডাক্তার করছে। তো আমরা ওই টেকনোলজিকে বাংলাদেশে নিয়ে আসছি, আমরা এখানে ল্যাব করতেছি যাতে করে স্টেম সেল মানুষের সবার জন্য সহজ হয়, কোনো সাইড ইফেক্ট নাই। তাহলে আপনি কেন স্টেম সেল একটা ডায়াবেটিক পেশেন্টকে, একটা অটিজম পেশেন্টকে, একটা কিডনি পেশেন্টকে, বাংলাদেশের 3 কোটি কিডনি রোগী, এদের জন্য স্টেম সেলই ভরসা। একটা মানে স্ট্রোক করে পুরা মানে ব্রেন মানে হ্যামারেজ হয়ে আছে, তার ভ্যাসেল হ্যামারেজ ভ্যাসেলের জন্য আপনার স্টেম সেলই ভরসা। এখানে মেজর যে আমাদের যে অর্গান ফেলিউর হয়, লিভার সিরোসিস, হার্ট ফেলিউর, স্ট্রোক, এদের জন্য স্টেম সেলের যে বিগ পসিবিলিটি যেটা আসছে, তো বাংলাদেশ সরকার ল্যাবের অ্যাপ্রুভাল দিচ্ছে, এটা আমরা কাজ করছি, এবং এই মুহূর্তে আমেরিকা যে টেকনোলজিটাকে আমরা নিয়ে আসছি, আশা করি একটা অনেক বড় একটা সম্ভাবনার ধার খুলে যাবে। মানে স্টেম সেল নিয়েও বাংলাদেশে এক ধরনের বিভ্রান্তি আছে, এবং এটি অনেককে একসময় অনুমতিও দেওয়া হয়নি। মানে আপনাদেরকে কোন ফরম্যাটে স্টেম সেলের কিসের অনুমতি দিয়েছে? আমরা এই মুহূর্তে শুধু গভর্নমেন্টের পারমিশন নিয়ে ইনভেস্টিগেটিভ মানে ফরম্যাটে কিছু পেশেন্টকে দিচ্ছি। আচ্ছা, যেহেতু এটা মানে 100% কার্যকরী, এটা সবার জন্য বলা যাবে না। তো যে বুঝে যে এটা কার্যকর হতে পারে, এবং অনেকের ক্ষেত্রে মানে ট্রিমেন্ডাস ফল পেয়েছে, অনেকে কিন্তু পায় নাই। তো যারা পাচ্ছে তারা ভেরি মোটিভেটেড, এবং তারা আরও নিচ্ছে, এর মাধ্যমে অনেকে ওই ইনভেস্টিগেটিভ ড্রাগ হিসেবে নিচ্ছে। কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভাল যেটা দিচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে ল্যাব করার। তো আমরা ল্যাবের দিকে হচ্ছে দেখলাম নিজস্ব প্রোডাক্ট যদি করে ফেলতে পারি, তাহলে আমাদের ফাইন্যান্সিয়ালি ভাইবিলিটি বাড়বে, এবং সবার কাছে এটা পৌঁছতে পারবো, এবং অনেক মানে এখানে ডাটা অ্যানালাইসিস, এখানে অ্যাডজাস্টমেন্ট, টেস্টিং, আরও অ্যাকুরেসি আমরা টেস্ট করতে পারবো তখন। আগে যেই বাধাগুলো ছিল আপনার মনে হচ্ছে যে মানুষকে বোঝাতে পারছেন না, মানে ওই জায়গা থেকে কতটা সহজ হয়েছে? মানে আগের অবস্থাটা কেমন ছিল, এখন কি অবস্থায় আছেন? আসলে সব কিছুই মানে চেঞ্জ হচ্ছে, মানে মানুষের পারসেপশন চেঞ্জ হচ্ছে, পৃথিবী চেঞ্জ হচ্ছে। বলা ছিল, কারণ মানুষ আজকে একটা সময় ছিল গ্রামের ছেলে শহরের ছেলে, এখন এটা কিন্তু কমে আসছে, ডিভাইসটা নেই। শহরে বসে যে ছেলেরা যা বুঝে, গ্রামের ছেলেরা ঠিক ততটুকু বুঝে। ঠিক একইভাবে আমেরিকার আমাদের একটা টেকনোলজি আমি দেশে এসে দেখি এটা বুঝে। হেলদি লাইফস্টাইল, রিজেনারেটিভ মেডিসিন, ইন্টিগ্রেটিভ ফাংশনাল মেডিসিন, এগুলো মানুষ ফোন খুলে দেখতে পাচ্ছে আজকে, যার কারণে এগুলো মানুষ আস্তে আস্তে এখন আমাদের বলার আগে মানুষ বুঝে ফেলে, এখন আমাদেরকে বুঝে শুনে আমাদের কাছে আসে, আমাদের ক্লিনিকে আসে বলে কি হ্যাঁ জানি, এটা বুঝেছি। তো সহজ হচ্ছে, গ্লোবালাইজেশন সহজ করে দিচ্ছে, আর মানুষ তো বাঁচতে চায়। আপনার মেডিসিন নেওয়ার পরে একটা মানুষ কতদিন বাঁচবে, কতদিন সে মেডিসিন খাবে, টায়ার্ড হয়ে পড়ে, সাইড ইফেক্ট, জটিলতা, অনেক রোগ তৈরি হওয়া, জীবন শেষে মানুষ সব কিছু হারিয়ে মৃত্যুবরণ করতে হয়। জীবনের সহায় সম্বল, এনার্জি, মেধা সব শেষ করে ফেলে মৃত্যু মুখে। এটা কিন্তু হওয়ার কথা ছিল না। আমি কিডনি রোগীদের প্রসঙ্গ আপনি তুলেছেন কিছুক্ষণ আগে, কিডনি রোগীদের কিছুদিন আগে একটা এক্সাম্পল, আমার বান্ধবীর মা যখন জানলেন যে তাকে ডায়ালাইসিস নিতে হবে,
উনি আবার রিচেক করলেন আরেকজন ডাক্তারে, তিনিও বললেন ডায়ালাইসিস করতে হবে। উনি কান্নায় ভেঙে পড়লেন, কারণ ডায়ালাইসিসের ওই চিত্রটাই উনি আর নিতে পারছেন না। যদি কারো কিডনি বিকল হয়ে যায়, বিকলের পথে আছে, তাকে কি ওই জায়গা থেকে প্রিভেন্ট করার কোনো পথ আছে কি, মানে এই মেডিসিনে, ফাংশনাল বা ইন্টিগ্রেটিভ মেডিসিন? এটা ডিপেন্ড করে কারণ কিডনি বিকল হওয়ার অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে ডায়াবেটিস, কনস্ট্যান্টলি ইনফ্লামেটরি মার্কার বাড়তে বাড়তে অনেকগুলো অর্গান ইম্প্যাক্ট হয়, তখন কিডনি নষ্ট হয়। ওটা খুব কঠিন। যেটা সহজ, আমার প্রথম কিডনি ফেলিউর পেশেন্ট ভালো হয়েছে আমেরিকাতে, ডক্টর মিস্টার অ্যাডাম চেইজ, এটা অনেকে দেখেছে ভিডিওটা। সে 16 বছর হাঁটতে পারে নাই, হুইল চেয়ার করে হাঁটতো, ডাক্তার বলছে কোনো হাঁটতে পারবে না। কারণ ওর ভালোটা হচ্ছে হি ইজ এ ইয়াং ম্যান, শুধু হাই ব্লাড প্রেশার, কিছু ইনফেকশন ছিল, তো ওখান থেকে ভালো হওয়াটা সহজ। কারণ তার ড্যামেজটা ছিল না যে ক্রনিক ইনফ্লামেশন। যদি অ্যাকিউট কন্ডিশনে যখন হয়, এটা হিলিং করা সম্ভব হয়, কারণ স্টেম সেল ওই সেলটা রিজেনারেট করে। আর যার দীর্ঘদিনের ডায়াবেটিস, দীর্ঘদিনের বা আরও লিভার ডিজিজ থাকে, ওখানে ইনফ্লামেশনের কারণে সেলগুলোর ড্যামেজ হয় তা না, কিডনির সাথে সাথে আরও কিছু অর্গান সম্পৃক্ত আছে, অ্যান্ড হোল ভাস্কুলার সিস্টেম ইনভলভ। ওই ভাস্কুলার সিস্টেম যখন ড্যামেজ হয়, সেখান থেকে ভালো হওয়াটা কঠিন। তবে যেটা হয়, অ্যাটলিস্ট তাদের কমপ্লিকেশনগুলো কমে যায়। তারা যে কিডনি ডায়ালাইসিস করছে, জীবন একদম ছিন্ন অবস্থা শরীরে, সেটা কমে যায়, ওখান থেকে ইমপ্রুভ করে। আপনাদের সেন্টারে বাংলাদেশে যেটি করেছেন, হসপিটালের অনুমোদন নিয়ে যেটি বলছেন, এখানে কোন রোগীরা বেশি আসে? মেটাবলিক ডিজিজ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, লিভার ডিজিজ, ক্যান্সার পেশেন্টদেরকে আমরা তো ট্রিটমেন্ট করতে পারবো না, যেহেতু আমেরিকানতে একটা ট্রিটমেন্ট আছে, এটাগুলো আইপিটি, ইনসুলিন পটেনশিয়েটেড কেমোথেরাপি, ওটা আনতে পারিনি আমরা। ওটা আনতে পারলে একটু ক্যান্সার পেশেন্টরা আসতো। তো এখন ক্যান্সার পেশেন্টরা আসে শুধুমাত্র তাদের সাপোর্ট নেওয়ার জন্য, একটু টু ফিল বেটার, টু সাপোর্ট দেওয়ার, কেমো সাইড ইফেক্ট থেকে যে কমপ্লিকেশনকে সাপোর্ট দেওয়ার জন্য তারা আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার। ডক্টর মজিবুল হক, সাপ্লিমেন্ট এই শব্দটির মধ্যেও এক ধরনের বিভ্রান্তি আছে। আচ্ছা, আপনি দেখবেন যে সাপ্লিমেন্ট শুনলেই মানুষ মনে করে এখানেও একটা মনে হয় বিজনেসের কারবার। আপনি যে সাপ্লিমেন্ট নিয়ে কাজ করছেন, এটার অগ্রগতি বা কিভাবে কাজ করছে, কেনই বা মানুষের দরকার, পরিষ্কার করবেন? হ্যাঁ, থ্যাংক ইউ। অবশ্যই আমেরিকাতে সাপ্লিমেন্ট হচ্ছে একটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। তো এই ইন্ডাস্ট্রিগুলো কীভাবে গড়ে উঠেছে আপনাকে বলি। সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি যেটা আছে আমেরিকাতে, আমি গিয়ে দেখেছি, এটা 1100 মানে 1000 একরের বেশি একটা এরিয়ার মধ্যে প্রত্যেকটা দিন নিজে তৈরি করে। প্রত্যেকটা খাবার যেখান থেকে মেডিসিনগুলো আসে নিজেরা তৈরি করে, অর্গানিক ম্যাটেরিয়াল, এনাফ ন্যাচারাল মাইক্রোবায়োম ব্যালেন্স করে, এবং উৎপাদন থেকে শুরু করে প্যাকেজ পর্যন্ত পুরোটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে কিনা টেস্ট করে এটাকে প্যাকেট করা হচ্ছে। আর বিকল্প চিত্র হচ্ছে, চায়না সারা ওয়ার্ল্ডের 90% সাপ্লিমেন্ট বাজার দখল করেছে। এখানে ন্যাচারালের কোনো বালাই নেই, এবং বেশিরভাগ ক্ষেত্রেই খুবই পুয়ার কোয়ালিটি এবং সিনথেটিক ফিলিং দিয়ে এটাকে, ওই প্রিজারভেটিভ দিয়ে এটাকে কমার্শিয়ালি ইজিলি চিপ ওয়েতে, আপনি দেখবেন আলিবাবাতে মাত্র 50 সেন্টস একটা সাপ্লিমেন্ট পাচ্ছেন। সেই 50 সেন্টসটা আমেরিকান কিছু মানুষ কিনে এটাকে আমেরিকান লেবেল দিয়ে বাংলাদেশে সেন্ড করছে। তো আমরা যেটা করেছি, আমার যে প্ল্যান আমি করেছি, আমার প্ল্যানটার মধ্যে আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট শুরু থেকে শুরু পর্যন্ত পরীক্ষা করে, এটা ভাবিলিটি টেস্ট করে, এবং এটার কম্বিনেশন যেটা আছে, ফর্মুলেশন, এটাও আমি টেস্ট করেছি যে কোনটা ভালো কাজ করে। যেহেতু আমার মেডিসিনের রিসার্চ, আমার সেই ডক্টরেট করার শুরু থেকে পোস্ট ডক্টরেট, আমার হার্ভার্ড পড়াশোনা পুরোটা ছিল আমার মেডিসিনের জগতে ছিলাম। তো ওই টেস্টিং এবং কোয়ালিটি মেজারমেন্ট, ফর্মুলেশন এবং ইফিকেসি এবং রোগের মেকানিজমের মধ্যে কীভাবে ফিট হবে, ওই জিনিসটা আমার এক্সপার্টিস হওয়ার কারণে আমার দ্বারা সহজ হয়েছে আমেরিকাতে লোকাল প্ল্যান্টে প্রত্যেক জিনিস কনফার্ম করে টেস্ট করা। এবং তার ফলে আমি দেখেছি, আমরা দুইবার আমেরিকাতে আমাদের বেস্ট নাম্বার 1 সাপ্লিমেন্ট আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। এখানে না, আপনি যে দেখছেন আজকে আমার নাম দিয়ে সার্চ করে দেখবেন হাজার হাজার মানুষ ডায়াবেটিস থেকে ভালো হয়েছে, হার্ট ডিজিজ থেকে ভালো হয়েছে, লিভার ভালো হয়েছে। এগুলো কোত্থেকে? ইটস নট অনলি দ্য প্ল্যান্ট বেস খাবার খেয়ে না, অফকোর্স হেলথি লাইফস্টাইল সব রোগের ক্ষেত্রে হেল্প করবে, কিন্তু সাপ্লিমেন্ট ইজ এ বিগ ফ্যাক্টর। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার একটা লিভারের সেল নষ্ট হয়ে গিয়েছে, এই নষ্ট হওয়া সেলটা কিন্তু সাপ্লিমেন্ট লাইফস্টাইল দিয়ে রিজেনারেট করা কঠিন, রিগ্রো করা কঠিন। যদি লিভার সেল থেকে আসা ওই লিভার টিস্যু গ্ল্যান্ড মেডিসিনে দেওয়া হয়, ওটা সিড হিসেবে কাজ করে, বীজ হিসেবে কাজ করে, ওখানে নতুন লিভার সেল তৈরি হয়।
এই সিম্পল গ্ল্যান্ড টু গ্ল্যান্ড মেডিসিন সাপোর্টটা তো মিরাকল নিয়ে আসছে আজকে ন্যাচারাল মেডিসিন ওয়ার্ল্ডে, যেটা আমরা মনে করছি এটা মনে একটা হার্বাল প্রোডাক্ট। ইটস নট, ইটস এ নিউ স্ট্র্যাটেজি অফ মানে আপনার হিলিং। পড়াশোনার পথটা যদি জানতে চাই যে আপনি হেলথের ভিতরে কিভাবে ঢুকলেন বাংলাদেশে, আপনি আমি যতদূর জানি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি পড়েছেন, Right. কোন সাবজেক্টে পড়েছেন, কিভাবে এই ফাংশনাল মেডিসিনে ঢুকলেন, মানে এই রুটটা যদি একটু জানান। আমার পড়াশোনার হিস্ট্রি বলতে গেলে একটা লম্বা ইতিহাস। আচ্ছা আচ্ছা, সংক্ষেপে আমরা জানতে চাই। প্রথম তো হচ্ছে কেমিস্ট্রি দিয়ে শুরু, আমার কেমিস্ট্রি আমার ফাউন্ডেশন। তো বিজ্ঞান শিক্ষা কেমিস্ট্রি, তারপরে ফিজিক্যাল কেমিস্ট্রি মানে মাস্টার্স, অনার্স মাস্টার্স করে গেছেন বাংলাদেশ থেকে? বাংলাদেশ অনার্স মাস্টার্স করে গিয়েছি ঢাকা ইউনিভার্সিটি থেকে? ঢাকা ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি অনার্স, ফিজিক্যাল কেমিস্ট্রি মাস্টার্স। এরপরে ডক্টরেট করেছি ইউনিভার্সিটি উইসকনসিন আমেরিকাতে, ফুল ফান্ডিং ফুল স্কলারশিপ নিয়েই। ওটা ছিল আমার বায়ো অর্গানিক এবং মেডিসিনাল কেমিস্ট্রি। আপনি যদি আমার ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখবেন, আমার নাম হচ্ছে, আমার ডক্টরেট পাশে লেখা আছে যে মেডিসিনাল কেমিস্ট্রি, ওই যে ইউনিভার্সিটি আমি ডক্টরেট করেছি। জি। আমি যখন মেডিসিনাল কেমিস্ট্রিতে আমি ডক্টরেট করি, তখন আমার শরীরে একদম রোগ দেখা দিচ্ছে। ডক্টর বলছে কখনো ভালো হবে না। তখনই কিন্তু আমি মেডিসিনের পা দিনে, মানে ট্রিটমেন্ট বা মেডিকেল ওয়ার্ল্ড ডিজিজ কিন্তু বুঝতাম না তখনও। যখন পোস্ট ডক্টরে যাচ্ছিলাম, তখন ইন্টারেস্টটা বাড়লো যে যেহেতু আমারই অটোমিন ডিজিজ, সো আই শুড গো মেডিকেল স্কুল টু লার্ন মোর অ্যাবাউট ডিজিজ। দেন ওখানে ইউনিভার্সিটি অফ টেক্সাস মেডিকেল কলেজ, যেটা বলা হয় ইউটিএমবি। তো ইউটিএমবি হচ্ছে আমেরিকার টপ নচ মেডিকেল ইউনিভার্সিটি, ওখানে আমি পোস্ট ডক করি। সেই পোস্ট ডকটিকে দেখি যে রোগটাকে যেভাবে দেখা হচ্ছে, রোগের মেকানিজম যেভাবে দেখা হচ্ছে, মেডিকেল প্রটোকলটা একটা কন্ট্রাডিক্টরি। একটা রোগকে তার যদি আন্ডারলাইং ইস্যুটি বোঝা যায়, তাহলে মেডিসিন দিয়ে কন্ট্রোল করতে হবে না, এটার আন্ডারলাইং ইস্যুটাকে কারেকশন করা যায়। ওখান থেকে আমি খুঁজতে শুরু করি আমার নিজের জন্য ফাংশনাল মেডিসিন, ইন্টিগ্রেটেড মেডিসিন, হোলিস্টিক অ্যাপ্রোচ, এগুলো শুনতে শুরু করি। এবং তারপরে আমি হার্ভার্ডে পড়াশোনা করি নিউট্রিশন নিয়ে। কারণ দেখলাম যে চিকিৎসার ক্ষেত্রে মূল হচ্ছে নিউট্রিশন। আপনি ভালো খাবার খাবেন, ভালো থাকবেন। একটা শরীরের কোষ রং খাবার দিলে হেলদি রং কোষ তৈরি হবে, ভালো খাবার দিলে হেলদি কোষ তৈরি হবে, আর খারাপ খাবার দিলে সিক মানে ডিজিজ তৈরি হবে। এই সিম্পল মেকানিজম। এবং সেখান থেকে আমি শুরু করি নিউট্রিশন পড়াশোনা, ফাংশনাল মেডিসিন পড়াশোনা। এরপরে যেহেতু 2014 সালে ডক্টরেট করার পরেই আমি কিন্তু প্রফেসর হিসেবে জয়েন করি ইউনিভার্সিটি অফ হিউস্টন ডাউনটাউনে অ্যাজ এ কেমিস্ট্রি প্রফেসর। এর পাশাপাশি আমি প্র্যাকটিস শুরু করি। আমি পড়াশোনা করছি, প্র্যাকটিস করছি, মেডিকেলে পোস্টডক এক্সপিরিয়েন্স, হার্ভার্ড নিউট্রিশন এক্সপিরিয়েন্স। এরপরে এরপর আস্তে আস্তে আমি লাইসেন্সিং নেই, হোলিস্টিক লাইসেন্স বলা হয় আমেরিকাতে। তারপরে আমি শুরু করি পড়াশোনা হচ্ছে যে কীভাবে এই যে ফুল অ্যাপ্রোচে, যেটা হোলিস্টিক অ্যাপ্রোচে আরও মানুষকে সাপোর্ট করতে পারি। এরপর 2019 চলে আসে, বাংলায় ফেসবুকে কথা বলি। তো বলতে পারেন যে লম্বা জার্নি। পড়াশোনা, প্র্যাকটিস, বাংলাদেশে এক্সপোজার, ঢাকায় সেন্টার, মানে আমেরিকায় সেন্টার করলেন কোথায়? নিজে কোনো সেন্টার করেছেন আপনি? আমেরিকাতে আমার 15 সাল থেকে আমি সেন্টার করেছি। 15 সাল থেকে ছোট্ট একটা রুম দিয়ে শুরু করি। আলহামদুলিল্লাহ আমেরিকাতে এখন আমার নিউ ইয়র্কে সেন্টার আছে, টেক্সাস সেন্টার আছে। টেক্সাস তো আমার মেইন অফিস, যেখানে আমার ইন্ডাস্ট্রি, প্ল্যান্ট, আমার ওন টিম কাজ করে। সব ধরনের সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপিগুলো, একটা গ্রুপ অফ ডক্টর কাজ করে। আজকে মোর দ্যান 10 ইয়ার্স, অলমোস্ট 11 ইয়ার্স কাজ করছি। ওইখানকার সাপ্লিমেন্ট কি সরাসরি বাংলাদেশে আসছে নাকি বাংলাদেশে আলাদাভাবে তৈরি হচ্ছে? না, ওখানকারই আসছে সরাসরি। আচ্ছা, কি কি আসে ওখান থেকে? প্রত্যেকটা রোগের জন্য, ধরুন সবগুলো ভাইটামিন, সবগুলা অ্যাডাপ্টোজেন্স, সবগুলা গ্ল্যান্ড থেকে আসা সাপ্লিমেন্ট, তারপরে নিউট্রিশনাল কম্পোনেন্ট থেকে আসা যে সাপ্লিমেন্টগুলো, যেগুলো যেমন ডায়াবেটিস হলো একটা মানুষের, আপনার এখানে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হয়, ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি হয়, এখানে বারবারিন একটা মিরাকল একটা আর্বস আছে, এই সবগুলো দিয়ে কম্বাইন করে বানানো একটা প্রোডাক্ট। এটা আপনার যখন ডায়াবেটিস মেডিসিন নিচ্ছেন, এর পাশাপাশি যদি আপনি এটা নেন, তাহলে সুগারটা যখন মেটাবলিজমটা শিখবে, একসঙ্গে আপনার ম্যাটফর্মিন দিয়ে সুগারটাকে আর ব্যালেন্স করতে হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে, শেষ বিরতি নিয়ে আলোচনা ফিরছি। ডক্টর মজিবুল হক, আপনার কাছে জানতে চাই যে আপনি ঠিক কখন থেকে মনে হলো যে আপনি আমেরিকায় মানুষকে সুস্থ করতে পারছেন, বাংলাদেশে খুব ভালোভাবে আপনার প্রবেশ করা দরকার? আসলে মানে আমরা যারা আমেরিকা থাকি, আমেরিকা সেটেল হই, বাংলাদেশে আসা কত কঠিন, আপনারা বুঝতেই পারবেন। কতজনকে আমি দেখেছি যে হয়তো এক যুগ পর উনি আসছেন, বুঝতেই পারবেন না। আমরা রাস্তা গিয়ে হাঁটতে দাঁড়াতেই পারি না।
গাড়িতে বসলে মনে হয় এই জীবন শেষ হয়ে গেল। প্রথম জন আমেরিকা থেকে বাংলাদেশে প্রথম আসি ট্রু। 2015 সালে, ভাবছি এটাই জীবনের শেষ আসা, আর আসবো না। সেটাই প্রথমবার কত বছর পরে আসলেন? সেটা তো 6 বছর পরে। হ্যাঁ, তো 6 বছর পরে আসে মনে হচ্ছে এই দেশে মনে হয় আর 6 বছরের মধ্যে মানুষের কিন্তু স্টাইল, স্ট্র্যাটেজি, অ্যাডাপ্টেবিলিটি সব চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়। তো আপনি দেখবেন এখন বছরে কয়বার আসেন? এখন তো কয়েকবারই আসতে হচ্ছে। দেখবেন আপনি, আমি যখন প্রথম 2019 সালে প্রথম সোশ্যাল মিডিয়ায় কথা বলি, বেসিক কথা বলি, আপনারা একটু এটাতে বেঁচে খান, এইভাবে চলেন, তখন তো আমার প্র্যাকটিস নিয়ে ব্যস্ত ছিলাম টেক্সাসে। তো 19 সালের পরে আমি দেখছি যে আমি একটা ভিডিও করি, এটা কয়েক মিলিয়ন ভিউ হয় এবং হাজার হাজার মানুষ দোয়া করে আমার জন্য যে আমার লাইফ চেঞ্জ হয়েছে, আমার এত উপকার হয়েছে, আল্লাহ আপনাকে এই দোয়া করছে। তখন থেকে মানুষের কি পরিমাণ চাহিদা, ডক্টররা কন্ট্যাক্ট করা শুরু করছে এখান থেকে, আপনি আসেন। ডিজি হেলথ থেকে আমাকে অনেকবার বলা হয়েছে যে আপনি আসেন, আমাদের ডিস্ট্রিক্ট ওয়ারি ডাক্তার যারা আছে এদেরকে আপনি এই ইন্টিগ্রেটিভ ফাংশনাল মেডিসিনটা একটু আমাদেরকে ট্রেনিং দেন। কিন্তু এখন কি বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ মন্ত্রণালয় বা আপনি ডিজি হেলথের কথা বললেন বা ওষুধ প্রশাসন, মানে এই বডিগুলো আপনার সাথে কিভাবে কানেক্টেড, কোনোভাবে কানেক্টেড কি? হ্যাঁ, ডিজি স্পেশালি ডিজি হেলথের যে শিক্ষা অধিদপ্তর আছে, আচ্ছা, তারা আমাকে গত কয়েক বছর ধরেই আমাকে কারিকুলাম চেয়েছে, কারিকুলাম দিয়েছি আমি। তো এবার পাচ্ছি না, অথবা নেক্সট ট্যুরে এসে আমি একটা ট্রেনিং চালু করবো ইনশাআল্লাহ। এটা আমাকে গত কয়েক বছর ধরেই আমার সাথে কমিট করছে। তো যেহেতু আমি দেশে আসে মানে প্র্যাকটিস তো ওখানে ডক্টর ট্রেনিংটা আমার মেইন ফোকাস। তো বাংলাদেশের বৃহত্তর পরিসরের ট্রেনিংটা আমি একটু সময় নিয়েছি, বাট শুরু করছি ইনশাআল্লাহ। আর আমাদের যে প্রোগ্রামগুলো হয়, যেমন আমি এখন আমার 7ম বুক রিলিজ করতে যাচ্ছি। আমাদের স্বাস্থ্য বিভাগের সচিব আছেন, ওনারা প্রতিবারই আমাদের প্রোগ্রামে আসছেন, এবারও আসতেছেন। আচ্ছা। তারপরে ডিজি হেলথের যে ডিজি যারা আছেন, আমাদের যে কোনো প্রোগ্রামে তারা জয়েন করেন, বিকজ এভরিওয়ান অ্যাপ্রিসিয়েট। আপনার যেখানে নন ইনভেসিভ ওয়েতে একটা মানুষ ডায়াবেটিস থেকে ভালো হবে, এর থেকে ভালো আর কি হতে পারে? কিছু নাই। এই যে যখন কাজ করছেন, মানুষ দোয়া করছে, একটা নতুন বিষয় মানুষকে একেবারে প্রমাণ পাচ্ছে তার জীবনের সুস্থতা দিয়ে, এই সময়গুলোতেও তো কখনো কখনো দেখি যে সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে খুবই মানে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। মানে এগুলো তাদের মূল অভিযোগটা কি, বা এটি আপনি ডিফেন্ড করছেন কিভাবে? আমার ডিফেন্ড তো আমার কাজ দিয়েই। আপনি দেখেন, কেউ যদি কোনো কিছু বলে, আমার যে কাজই এটা রিপ্লাই করবে, আমি রিপ্লাই করবো। আমার কাজ তো বলাই আছে। অনেকে বলে আমি প্রফেসর না, আমি 5টা ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম। আমি একমাত্র বাঙালি, হয়তো আমেরিকাতে একমাত্র বাঙালি। আমি বলে আমি কোনো বাঙালি দেখি না যে আমি 5 স্টার রিভিউ প্রফেসর। এ তো অনলাইনে পাবলিক, তো আমার ডাটা না, ইউনিভার্সিটির ডাটা। জি। তারপরে আমার বিরুদ্ধে হয়তো অনেকেই বলতে পারে যে আমি ডাক্তার না। তো আমি ডাক্তার না হলে আমি লাইসেন্স, আমার সার্টিফিকেশন, বোর্ড সার্টিফিকেশন কীভাবে আমি 11 ইয়ার্স ধরে প্র্যাকটিস করছি। হ্যাঁ, বাংলাদেশের MBBS না হলে এটা ডাক্তার না। আই রেসপেক্ট দ্যাট। একটা সিস্টেম হতেই পারে। আপনি যখন এখন চায়নাতেও যান, তার তো আলাদা একটা সিস্টেম আছে। আমার বিরুদ্ধে অভিযোগ করবে যে আমি কবিরাজ। তো আমি কবিরাজ, বাট আমি তো মেডিকেলের যে কবিরাজ আমাকে বলছে সে কিন্তু MBBS পাস করা। আমি কিন্তু এটা ব্যাচেলর ডিগ্রি, আমি কিন্তু মেডিকেলের পোস্ট ডক করে শেষ করেছি। এখন যার যা লেভেল থেকে সে কথা বলবে, এবং দিন শেষে তো মানে মানুষ আমাকে যাচাই করবে আমি কতটুকু মানুষের জন্য করেছি। একটা মানুষ আমেরিকা সেটেল হয়ে বাংলাদেশে এসে সাপোর্ট দেয়া ভেরি টাফ। এবং আমি এটা বলতে পারেন মানবিকতা, দেশপ্রেম, তারপরে মানুষের ভালোবাসা, দেশের প্রত্যেকটা লেভেল থেকে আমার সাথে একটু কথা বলতে চায়, দেখা করতে চায়। তো এই ভালোবাসা, সম্মান পাওয়ার কারণে হচ্ছে যে আপনি ভবিষ্যৎ কি পরিকল্পনা করেন বাংলাদেশকে নিয়ে? যেমন অনেক বাংলাদেশি প্রবাসী যারা একটি কথা বলেন যে দেশের জন্য কাজ করার জন্য সরাসরি কাজে লাগা দরকার আর কি, যেটি অবস্থানগত কারণে আসলে পারা যায় না। কিন্তু সরাসরি হয়তো আপনি চেষ্টা করছেন, আগের থেকে ফ্রিকোয়েন্সি আপনার বেড়েছে, আসতে হচ্ছে, সেন্টার করছেন, মানে আগামী দিনে কিভাবে চিন্তা করছেন আরও বেশি রোগীর সাথে কানেক্ট হওয়া, রোগীরাই যদি আপনাকে চায়? আমি চাচ্ছি, আসলে আমি তো পেশেন্ট দেখতে পারি না। আমেরিকাতেও পেশেন্ট দেখি, একদম ডক্টররা রেফার করার পরে পেশেন্ট দেখি। বাংলাদেশে তো একদম সময় হয় না এখানে তো আসি খুব শর্ট টাইম। ওখানে কি মানে কনভেনশনাল ডাক্তাররা আপনাকে রেফার করছে আর কি? রাইট, এরকম। এবং বাংলাদেশে এটি এখনো শুরু হয়নি। হ্যাঁ, এটাই হচ্ছে। আমার কাছে ধরেন ডেলি কয়েকশো মানে সুপার হিসাবে আমার পেশেন্টকে দেখে দেন। যে ঢাকা মেডিকেলে অনেক সিনিয়র প্রফেসর গতকালকে নিয়ে আসছে, আমার বোন ক্যান্সার অসুস্থ, একটু গাইডলাইন দেন। সবাই এইভাবেই আসছে, মানুষ সচেতন হচ্ছে। আমার প্ল্যানটা হচ্ছে বাংলাদেশে সেন্টার আপনি কয়টা করবো, আমার তো লিমিটেশন থাকবেই। আমি ডক্টরকে যে এম্পাওয়ার করতে পারি, গভর্নমেন্টের উদ্যোগ নিয়েছে যে ডিজি হেলথের শিক্ষা বিভাগ তাদের ডিস্ট্রিক্ট ওয়াইড ডক্টরদেরকে যে আমি ট্রেন করতে পারি, তার ডাক্তাররা তাদের প্রেসক্রিপশন কনভেনশনাল ড্রাগ লেখার পাশাপাশি
তাদের ডায়েটটা অ্যাডজাস্ট করবে, সাপ্লিমেন্ট যেটা প্রয়োজনীয় কোয়ালিটি সাপ্লিমেন্ট, নট দ্য ফেক সাপ্লিমেন্টে ভরা ওগুলো না। দেখেন আমার নামে আজকে মোর দ্যান 70 পেজ আছে আমার নামে, ডক্টর মজিবুল হক, আমার আমেরিকান ওয়েলনেস সেন্টার নামে। ইটস ভেরি স্যাড। বাংলাদেশের সেন্টারের নামও কি আপনার আমেরিকান ওয়েলনেস সেন্টার? হ্যাঁ, আমাদের নামটা আমেরিকান ওয়েলনেস সেন্টার, কিন্তু এই নামে বা আমার ডক্টর মজিবুল নামে আপনার আরও 70টার উপরে পেজ আছে এখন। জি। এবং এগুলোতে আমারটাও তো 3 মিলিয়ন মতো, মোর দ্যান 2 মিলিয়ন, প্রায় 3 মিলিয়ন ফলোয়ার। এগুলোতে কিন্তু 100,000 80,000 করে ফলোয়ার আছে। আচ্ছা। ইটস সো স্যাড, মানুষ প্রতারিত হচ্ছে। গভর্নমেন্ট আমাদের যদি আইসিটি একটু অ্যাক্টিভ হয় এগুলো কন্ট্রোল করতে পারে, আমরা কন্ট্রোল করতে পারি না এগুলো। কারণ আমার নামে এতগুলো পেজ, মানুষ প্রতারিত হচ্ছে। এগুলো যদি বন্ধ করা যায় মানুষ সুফলটা পাবে। আরেকটা জিনিস হচ্ছে যে ডিস্ট্রিক্ট করে ডাক্তারদেরকে আমি ট্রেন করতে পারি, যেটা আমি প্ল্যান, সরকার আমাকে গত কয় বছর ধরে প্ল্যান করছে, যে এটা দিয়ে আমি এগোতে পারি, শেষ করতে পারি। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন দেশের প্রতি। এবং আজকে যে খাবার নিয়ে যে এত মানুষ বিজনেস করছে, এটার মাধ্যমে আমি দেখাচ্ছি যে একটা নারকেল তেল দাম এত না, আমি এটা একই নারকেল তেল 130 বিক্রি করতে পারছি। এটা আমি দেখাচ্ছি সাপ্লিমেন্ট যে কোয়ালিটি হতে পারে, যেটা রিয়েল রোগটাকে হিল করে ডিপলি, এবং এটার দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব। তারপর রিজেনারেটিভ থেরাপি যেটা বাংলাদেশে ছিল না, ওজন থেরাপি, হাইপারবারিক চেম্বার, আকুপাংশারকে আমরা নিয়ে আসছি, চায়না থেকে ট্রেনিং করে নিয়ে আসছি আমরা। তো এই জিনিসটা আগে ছিল না। আকুপাংশার মানুষ এখানে ওখান থেকে শিখে মানুষ করতো। হিজামা রিয়েলি পাওয়ারফুল, কিন্তু হিজামা কারা করে? হাতুড়ি ডাক্তার, হাতুড়ি লোকজন করে। এটা আমরা চায়না থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসছি। তো আমি চেষ্টা করছি যে কমপ্লিট সমন্বিত চিকিৎসাটা মানুষকে দেখাতে। বাংলাদেশের মানুষকে দিতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ক্রমাগতভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং বাংলাদেশে এসে আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ইটস মাই প্লেজার। বাংলাদেশে ক্রমাগতভাবে রোগী বাড়ছে। এক যুগ আগেও আমরা শুধু কিডনি রোগীর কথা শুনছিলাম 2 কোটি, সেটি 3.5 কোটি ছাড়িয়েছে। খাবার, ভেজাল, নানা রকম সমস্যার মধ্যে মানুষ পড়েছে। মানুষ আসলে তার যে সীমিত আয়, এটি দিয়ে ওই রোগের নাগাল ধরতে পারছেন, এবং এত সীমাহীন খরচের মধ্যে আসলে মানুষের কখনো কখনো বিনা চিকিৎসায় মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু অন্য একটি মাধ্যমে বা এটি বিশ্ব স্বীকৃত পথেই অধ্যাপক ডক্টর মজিবুল হক চেষ্টা করে যাচ্ছেন। আপনাদের কারো যদি মনে হয় যে এই পথ দিয়ে আসলে আপনার অর্থ সাশ্রয় হবে কিনা বা আপনি সুস্থ জীবনে ফিরতে পারবেন কিনা, রিভিউ দেখতে পারেন, নিজে তার সঙ্গে কথা বলতে পারেন, এবং আপনি যদি এই পথ দিয়ে হেঁটে সুস্থ থাকেন, আমরা চাই যে আপনি সুস্থ থাকেন। তো সেই কামনায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।